আগের যে ভিডিওটা দেওয়া হয়েছিল তারপরে দুই একটা জিনিস খালি বাকি রয়েছে, সেটা হচ্ছে একটা ডাইপোলার পার্ট একটা করতে হবে, একটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস। আর বিফোর দ্যাট আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা থেকে ম্যাথামেটিক্যাল পার্ট বা অঙ্ক বেশি মাত্রায় দেয়, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ এ চার্জড বডি in an electric field। একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা চার্জ বডিকে যদি রাখা হয়, তাহলে সেটার উপরে একটা ফোর্স কাজ করে, আমরা জানি সবসময়। সেটার জন্য বডিটা মুভ করতে আরম্ভ করে, এবং মুভের কোনো একটা বডি যদি মুভ করে, তাহলে সেটার কী বলি, সেটার কী আছে, কাইনেটিক এনার্জি আছে। এটা মেকানিক্স থেকে যখন আমরা স্টাডি করে এসেছি, যে মানে বডি ফলস ফ্রিলি ফ্রম এ হাইট, একটা হাইট থেকে যখন একটা বডি পড়ে, ইট ফলস আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি। গ্র্যাভিটির জন্য টানে যখন নিচে পড়তে থাকে, তখন ইট লুজেস ইটস পটেনশিয়াল এনার্জি বাট গেইনস অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি। এটা ছোটোবেলা থেকে আমরা মানে তোরা পড়ে এসেছিস। একই রকমভাবে যদি এখানে বলা হয় যে চার্জ বডির ক্ষেত্রে যদি বলা হয় যে সিমিলারলি মানে চার্জ বডি মুভস ফ্রিলি ইন ইলেকট্রিক ফিল্ড, যেটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি চার্জ বডি মুভ করতে থাকে, ইট লুজেস এ সার্টেন অ্যামাউন্ট অফ পটেনশিয়াল এনার্জি অ্যান্ড অলসো গেইনস অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি। একদম সেম স্টেটমেন্ট একটা, যেটা গ্র্যাভিটির ক্ষেত্রে করে এসেছি, সেটা এখানে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা করব। তাহলে ধরে নিচ্ছি যে একটা পার্টিকেল, তার চার্জ হচ্ছে কিউ, মুভিং ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। তাহলে চার্জ পার্টিকেলটার চার্জ হচ্ছে কিউ, একটা পয়েন্ট থেকে সেটা আরেকটা পয়েন্টের দিকে যাচ্ছে। এবার এই দুটো যে পয়েন্ট নিলাম, সাপোজ একটা এ একটা বি, তাহলে এ পয়েন্টের পটেনশিয়াল আমরা বলতে পারি ভিএ, আর বি পয়েন্টের পটেনশিয়াল হচ্ছে ভিবি। তাহলে পটেনশিয়াল ডিফারেন্স তাহলে হচ্ছে ভিএ মাইনাস ভিবি, সেটাকে আমরা ভি ধরে নিচ্ছি, পটেনশিয়াল ডিফারেন্সকে লিখে নিচ্ছি ভি। পার্টিকেলটা কী করবে বলেছি, দ্য পার্টিকেল উইল লুজ পটেনশিয়াল এনার্জি। সো দ্য পার্টিকেল লুজেস পটেনশিয়াল এনার্জি, ফার্স্ট স্টেটমেন্ট, ইকুয়াল অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি গেইন করবে, অ্যান্ড গেইনস অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি। তাহলে ই কে ইজ ইকুয়াল টু, তাহলে কিউ ভি লিখতে পারি, মানে যে পটেনশিয়াল যেটা লুজ করছে সেটা হচ্ছে কিউ ইন্টু ভি, সেটার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ একটা কাইনেটিক এনার্জি গেইন করছে। ইকে ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। এবার ইকে কে কী লেখা যায়, তাহলে গেইন ইন কাইনেটিক এনার্জি। তাহলে প্রথম ভেলোসিটি যদি v1 ছিল, ইনিশিয়াল ভেলোসিটি ইফ v1 and final velocity if v2, তাহলে হাফ এম v2 স্কোয়ার মাইনাস হাফ এম v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। এই ভিগুলো যেন দেখতে একরকম না হয়, সেই জন্য আমি কী করলাম, এগুলোকে একটুখানি অন্যরকম শেপে করে দিলাম, কেননা এই ভিগুলোকে ডিনোট করছে ভেলোসিটি, whereas দিস ভি ডিনোটস দ্য পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে হাফ এম v2 স্কোয়ার মাইনাস হাফ এম v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে কিউ ভি ইকুয়েট করে দিতে পারি, বিকজ দিস ইজ ইকুয়াল টু ইকে। আমি এটাকে ইকে লিখেছিলাম, ইকে ইজ ইকুয়াল টু এটা, ইকে ইজ ইকুয়াল টু কিউ ভি, দেয়ারফর দিস ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। এখান থেকে যেটা ক্যালকুলেশন পার্ট আমাদের যেটা বের করতে হয়, যে ইফ v1 ইজ ইকুয়াল টু জিরো, ইফ দ্য পার্টিকেল ওয়াজ ইনিশিয়ালি এট রেস্ট, তাহলে কি বলবো, এই পার্টটা জিরো হয়ে গেছে। তাহলে হাফ এম v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, অ্যান্ড v2 সাপোজ ইজ ইকুয়াল টু ভি, স্মল ভি। আবার ভিগুলোর চেহারা কিন্তু একরকম রাখতে হবে। তাহলে এখান থেকে হাফ এম v2 বদলে আবার ভি বসিয়ে দেবো, কিউ ভি। সো ভি ইজ ইকুয়াল টু কী হবে, টু কিউ ভি বাই এম, টুটা এখানে চলে যাবে, এমটা নিচে চলে আসবে, ভি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ টু কিউ ভি বাই এম। তাহলে এই ইকুয়েশনটার সাহায্যে কী করতে পারি, উইথ দ্য হেল্প অফ দিস ইকুয়েশন, velocities of charged particles like electron, proton, etc. are determined in different atomic and nuclear experience.
এই ফর্মুলাটা কিন্তু হচ্ছে মেন, ভি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2qv/m। আমি v1টাকে 0 করেছিলাম, v2টাকে v ধরেছিলাম, তাহলে আগের ইকুয়েশনে এই পার্টটা 0 হয়ে গেছে, হাফ এম ভি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু qv, সেখান থেকে v ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2qv/m। আচ্ছা, এখানে একটা জিনিস এক্সট্রা টু বলার আছে, সেটা হচ্ছে এনার্জি, যখন আমি এখানে পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি নিয়ে ডিসকাস করছি, তখন এনার্জি এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ ইলেকট্রন ভোল্ট। এইটা ইলেকট্রোস্ট্যাটিক্সে বা ইলেকট্রোম্যাগনেটিক্সের দুটোতেই কিন্তু আমাদের ফেস করতে হয়, যে এনার্জি ইজ এক্সপ্রেসড ইন দ্য ইউনিট অফ ইলেকট্রন ভোল্ট। হোয়াট ইজ ইলেকট্রন ভোল্ট? সবাই মোটামুটি জ্ঞান আছে যে 1 EV লিখলাম, তাহলে 1 EV মানে কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কী লিখবো? জুলস। ইলেকট্রন ভোল্ট থেকে জুলসে আনতে গেলে এখানে অবভিয়াসলি 1 ইন্টু আছে, এখানে যেহেতু 1 ইলেকট্রন ভোল্ট আছে, তাহলে যদি আমাকে 3 ইলেকট্রন ভোল্ট দেয়, তাহলে কী করবো? 3 ইন্টু I will multiply it with the charge of 1 electron. That means it comes out to be 4.8 into 10⁻⁻19 কুলাম্স। কিন্তু না, এটা কুলাম্বে ছিল, তাহলে এটা কিসে লিখবো? জুলসে লিখবো। তাহলে কোনো ইকুয়েশনে যদি আমার, মানে কোনো ইকুয়েশন বলছি, কোনো একটা প্রবলেম সলভ করতে গিয়ে যদি ডেটা যেগুলো আছে সেগুলো যদি ইলেকট্রন ভোল্টে থাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে সেগুলো জুলে কনভার্ট করে নিতে হবে। কেননা ম্যাথামেটিক্যালি বা অঙ্ক করার সময় আমার কিন্তু জুলেই করতে হবে, আমি কিন্তু অন্য ইউনিটে করতে পারবো না, ইলেকট্রন ভোল্টে করতে পারবো না। তাহলে জুলে কনভার্ট করে নিতে হবে। আবার এমনও হতে পারে কম্পিটিটিভ পরীক্ষা বা এইসব পরীক্ষায় অ্যান্সার করার সময় বা অবজেক্টিভ অ্যান্সার্স করার সময় অ্যান্সারটা হয়তো ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে, আমি ক্যালকুলেট করেছি জুলে, অথচ অ্যান্সারটা দেওয়া আছে কিছু ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে। তাহলে কী করবো? জাস্ট অপোজিট কাজটা করবো, ইলেকট্রনিক চার্জটা দিয়ে 1.6 × 10⁻⁹ দিয়ে ওইটাকে আমি ভাগ করে দিয়ে ইলেকট্রন ভোল্টে নিয়ে চলে আসবো। ইলেকট্রন ভোল্ট থেকে যদি এটাকে গুণ দিয়ে জুলে নিতে হয়, তাহলে জুল থেকে নিশ্চয়ই ওই ইলেকট্রনিক চার্জটাকে ভাগ দিয়ে ইলেকট্রন ভোল্টে নিতে হবে। এর সঙ্গে আরও একটা দুটো জিনিস একটু বলে দেওয়া ভালো, কোশ্চেনের মধ্যে এরকম থাকতে পারে 1 keV থাকতে পারে, 1 MeV থাকতে পারে। কেটা দেখে বোঝা যাচ্ছে এটা কিলো ইলেকট্রন ভোল্ট, দ্যাট মিনস ইট ইজ 1000 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1000-এর সঙ্গে ইলেকট্রনিক চার্জটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে কিসে চলে যাবে? জুলসে চলে যাবে। একই রকমভাবে এখানে এটাকে মেগাও বলতে পারি আমি, বা মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। একইভাবে মেগা, মিলিয়ন একই বলতে পারি, 10⁶ ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। তাহলে এখানে জুলসে কনভার্ট করতে গেলে 10⁶ 1.6 × 10⁻⁹ আবার কিসে কনভার্ট হয়ে যাবে? জুলসে কনভার্ট হয়ে যাবে। এবারে যেটাতে ব্যাক করতে হলো আমাদের, সেটা হচ্ছে ডাইপোল। ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টারের মধ্যে ডাইপোল পার্টটা খুব ভালো করে করা হয়েছিল, একটু খেয়াল করে দিচ্ছি আরেকবার। -q + q সেপারেটেড বাই ভেরি স্মল ডিস্টেন্স, সেই স্মল ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছিলাম কত? 12 ধরে নিচ্ছিলাম, যেটার পি এর ভ্যালুটা ছিল হচ্ছে q × 12, তাহলে 2ql আসছিল। তাহলে ডাইপোল মোমেন্ট যেটা, বা ইলেকট্রোস্ট্যাটিক ডাইপোল মোমেন্ট, সেটা হচ্ছে P = 2ql। এটুকু ছিল স্টার্টিংয়ে। আমরা কি করছিলাম? ওখানে অ্যাক্সিয়াল পয়েন্টের কোনো একটা, অ্যাক্সেসের উপরে কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি বার করছিলাম, আর পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর বার করছিলাম, আর একটা জেনারেল কেস করছিলাম। একই রকমভাবে এখানেও করবো, বাট উইল ট্রাই টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য পটেনশিয়াল অ্যান্ড নট ইলেকট্রিক ফিল্ড। তাহলে ফার্স্ট কেস যখন বলছে ওখানেও অ্যাক্সিয়াল ছিল, এখানেও অ্যাক্সিয়াল দিয়ে স্টার্ট করছি, তাহলে কী হবে? -q + q যেরকম ছিল ওখানে একটা পয়েন্ট অন দ্য অ্যাক্সিস, লেট আস টেক ইট টু বি P। তাহলে এখানে প্রথম কথা যেটা মাথায় রাখতে হবে, যেটা আগেও বলেছি এখনও বলছি, আই এম রিপিটিং ইট, দ্যাট পটেনশিয়াল ইজ আ স্কেলার কোয়ান্টিটি। সেই ক্ষেত্রে আমার কোনো রকম ডিরেকশনের ব্যাপারটা মাথায় রাখা দরকার নেই, আর জাস্ট স্কেলার কোয়ান্টিটির ম্যাগনিটিউডগুলোকে যোগ বিয়োগ করে দেবো অ্যাকর্ডিং টু দ্য সাইন অফ দ্য চার্জ। ইফ দ্য চার্জ ইজ পজিটিভ, দেন দ্য পটেনশিয়াল ইজ পজিটিভ, ইফ দ্য চার্জ ইজ নেগেটিভ, পটেনশিয়াল ইজ নেগেটিভ। তাহলে এখানে যখন P পয়েন্টে আমি পটেনশিয়াল বার করছি, পটেনশিয়াল অ্যাট P, আমি এখানে সরাসরি করবো, তার কারণ অনেকটা এক্সপিরিয়েন্সড হয়ে গেছি সেখানে আস্তে আস্তে। কী ছিল? 1/4πε0 + q এর জন্য আমার মনে করা হচ্ছিল দুটো এল হাফ করা ছিল, আর সেন্টার লাইন থেকে, সেন্টার অফ দ্য ডাইপোল থেকে P পয়েন্টের ডিস্টেন্স ছিল r, যা ছিল ওখানে সেম থিং এখানে থাকবে। তাহলে 1/4πε0 + q এর জন্য কত হবে? q/r - l। আচ্ছা, এইটা হবে প্লাস অফ -q/4πε0 r + l।
ইচ্ছা করে এখানে প্লাস লিখলাম, দ্যাট মিনস দ্য পটেনশিয়ালস আর অ্যাডেড আপ, বাট দ্য পটেনশিয়াল V2 ইজ নেগেটিভ বিকজ দ্য চার্জ ইন রেসপেক্ট ইজ নেগেটিভ। তাহলে এটাকে আবার সলভ করতে হবে। 1/4πε0কে কমন নিলাম, অ্যাজ ওয়েল এস কিউটাকেও কমন চলে যাবে, 1/r - l মাইনাস অফ 1/r + l। 1/4πε0 আর কিউটাকে কমন নিলাম, তাহলে পড়ে থাকলো এটা ছোট ক্যালকুলেশন 1/4πε0, এলসিএম হচ্ছে r² - l², তাহলে এখানে r + l মাইনাস অফ r - l, then becomes q by 4πε0 r + l r - l ক্যালকুলেট করলে কত আসছে এখানে 2l, because r gets cancelled out। এখানে সেই আবার 2ql উপস্থিত এখানে, তো 2ql ইজ ইকুয়াল টু কী ছিল, p 4πε0 r² - l²। ওখানেও যে কন্ডিশনটা ছিল, কন্ডিশন r ভেরি গ্রেটার দেন l, দেন উই হ্যাভ টু নেগলেক্ট l হিয়ার, এলটাকে নেগলেক্ট করবো এখানে। তাহলে কী পাবো, পটেনশিয়াল অ্যাট p, সেটাকে একটা কিছু নাম দিয়ে দেওয়া যাক, v নাম দিলাম। তাহলে p/4πε0, তাহলে শুধু r² লিখবো এটাকে। তাহলে অ্যাকচুয়াল পয়েন্টে কোনো একটা ডিস্টেন্সে, r ডিস্টেন্স দ্য সেন্টার p পয়েন্টে আমরা কী পেলাম, v ইজ ইকুয়াল টু p/4πε0 ইন্টু r²। সিজিএস এটাতে এসআইতে লেখা হলো। এবার সিজিএসে লিখতে হয়, আগেও জানি যে 4πε0 টার্মটা লেখা যাবে না, সেখানে 1 বসে যাবে, সিজিএস টোটালটা শেষ হলো। এবারে আগের কেসটাই আবার নিতে হবে, সেটা হচ্ছে কি কেস, ইকুয়েটোরিয়াল পজিশন ছিল বা পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে বলতে পারি। এই পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড আমরা ডিটারমিন করছিলাম প্রিভিয়াস চ্যাপ্টারে, বাট হিয়ার উইল ট্রাই টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য পটেনশিয়াল। তাহলে -q + q, এটা l, এটা l, distance of the point p from the center of the dipole is always taken to be r. So if you join this line, এখানে যেহেতু ডিরেকশনের কোনো ব্যাপার নেই, সেহেতু আমার কোন দিকে কী হচ্ছে আমার জানার দরকার নেই, জাস্ট আই এম ট্রাই টু ফাইন্ড আউট দ্য পটেনশিয়াল অ্যাট পয়েন্ট p ডিউ টু দিস টু চার্জেস +q and -q। এই ডিস্টেন্সটা কত হবে, অ্যাকর্ডিং টু পিথাগোরাস, r² + l², দিস ডিস্টেন্স ইজ অলসো r² + l²। সো v ইজ ইকুয়াল টু +q এর জন্য একটা পটেনশিয়াল হবে 1/4πε0 q/√r² + l², q/r, minus, because of this charge, again 1/4πε0 q/√r² + l², because the distance from -q to p is also √r² + l², এখানেও তাই আছে। তাহলে q/4πε0, if I take common from both the expressions, then the remaining part is r² + l² minus √r² + l²। এলিমিনেট হয়ে গেল, উত্তরটা কত হবে, 0। আমি এখানে এলিমিনেট করে দিতে পারি ইচ্ছে করলে, বিকজ দ্য টু টার্মস আর দ্য সেম। তাহলে এখানে এলিমিনেট করে সরাসরি আমি 0 লিখে দিতে পারি, আর কমন নিয়ে স্টেপটা আর শো করতে হবে না। তাহলে v ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 0। ভেরি ইজি কেস টু হ্যান্ডেল। লাস্ট কেস যেটা ছিল, সেটা ছিল পটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট ডিউ টু ইলেকট্রিক ডাইপোল, যেটাকে আমি নাম দিয়েছিলাম জেনারেল কেস। এখানেও সেই জেনারেল কেসটা নিয়ে ডিসকাস করতে হবে। ফার্স্ট দুটোর ক্ষেত্রে যেরকম একেবারে সহজ হয়ে গিয়েছিল, দিস কেস ইজ নট সো ইজি টু হ্যান্ডেল। এটা প্রুফটা কিন্তু বেশ বড়, এবং এক্সামিনেশানে এই প্রুফটা কিন্তু দেয় করতে। বিওয়্যার অফ ইট, এই প্রুফটা ভালো করে প্র্যাকটিস করতে হবে কিন্তু। ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করছি, -q + q, p পয়েন্ট, সেন্টার লাইন, অ্যাঙ্গেল থিটা, যা যা ছিল সেম আছে একদম, l, এটা হচ্ছে r নেওয়া হয়েছিল। আমি আবার এটাকে জয়েন করে দিলাম, এটাকে জয়েন করে দিলাম, বাট দ্য কনস্ট্রাকশন হিয়ার ইজ এ লিটল বিট ডিফারেন্ট। জাস্ট কী করতে হবে আমাকে, যে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ফেলতে হবে এটার উপরে, আর এই লাইনটাকে এক্সটেন্ড করে এটার থেকে একটা পারপেন্ডিকুলার ফেলতে হবে এখানে। দিস আর দ্য টু কনস্ট্রাকশনস দ্যাট উই হ্যাভ টু মেড এক্সট্রা ইন দিস ডায়াগ্রাম। আবার রিপিট করে দিচ্ছি, +q থেকে একটা পারপেন্ডিকুলার এসে পড়বে এই লাইনটার উপরে, আর -q থেকে একটা পারপেন্ডিকুলার পড়বে ওই লাইনটার উপরে, বাট অন ইটস এক্সটেন্ডেড পার্ট। তাহলে কিছু কিছু নাম দিয়ে দেওয়া যাক। এ, এটাকে নাম দিলাম বি, এটাকে সি, এটাকে ডি, ও, ওটাকে পি দেওয়া আছে।
আচ্ছা, এবারে যেহেতু এটা স্কেলার কোয়ান্টিটি, পটেনশিয়াল ইজ আ স্কেলার কোয়ান্টিটি, সো উই নিড নট রাইট দ্য ইকুয়েশনস, সরাসরি ইকুয়েশনসটা লিখছি আমি, আর আলাদা করে লেখার কিছু নেই। বাট যদি অসুবিধা হয় তাহলে আলাদা করেও লিখতে পারিস, যেরকম V1 ইজ দ্য পটেনশিয়াল অ্যাট পি ডিউ টু প্লাস কিউ। তাহলে V1টা হচ্ছে পটেনশিয়াল অ্যাট পি ডিউ টু কোন চার্জ? প্লাস কিউ চার্জের জন্য। তাহলে আমি কী লিখব? V1 ইজ ইকুয়াল টু 1/4πε0 কী লিখব? কিউ বাই বিপি লিখতে পারি। বিপি, দ্য ডিস্টেন্স ইজ বিপি। নাও হাউ টু হ্যান্ডেল দিস টার্ম বিপি? আচ্ছা, বিপিটা যদি আমার ডাইপোলেট, আমি এখানে ডাইপোলটা ড্রয়িং করা হয়েছে এক্সটেন্ডেডলি, একটা বড় একটা লেন্থ নেওয়া হয়েছে, বাট বাই ডেফিনেশন উই নো দ্য ডাইপোল ইজ আ ভেরি শর্ট ডিস্টেন্স। এখানে যে ডিস্টেন্সটা আছে সেটা প্রচণ্ড শর্ট। প্রচণ্ড যদি শর্ট হয়, মানে এরকম ধরনের যদি একটা জিনিস হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, যেটার বেসটা অত্যন্ত স্মল, ভেরি স্মল, তাহলে বলতে পারি যে পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু হাইপোটেনিউস। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা নিচ্ছি আমি, পিসিবি বা পিওবি যেটা বলি, তাহলে পিসিবিটা যদি নিই তাহলে পিবি আর পিসিটা প্রায় সেম বলতে পারি আমি। তাহলে এখানে কী লিখতে পারি? আমি এটাকে পিসি করে দিলাম। এবার 1/4πε0 ইজ ইকুয়াল টু কিউ বাই পিসি। যখন বলছি পিসিটাকে কী লিখতে পারি? পিও মাইনাস সিও, পিও মাইনাস সিও। Now, what is PO? That is R, we all know it, minus CO. Now, from this triangle BCO, we know the length of BO is L. That means length of CO should be L cos theta. So, CO is L cos theta. BOটা যদি L হয়ে থাকে তাহলে সিওটা হচ্ছে বেস। বেস টার্মটা সবসময় কী হয়? কস টার্ম হয়। পারপেন্ডিকুলারটা সাইন টার্ম হয়, বেসটা কস টার্ম হয়। তাহলে সেখানে এল কস থিটা করে দিচ্ছি। ক্যামেরাটা নেমে গিয়েছিল একটুখানি, রিপিটেশন করে দিচ্ছি আরেকবার। কিউ বাই পিসি এসেছিল, বিপিটা ইজ ইকুয়াল টু প্রায় পিসি লিখেছিলাম, পিসিটা ইকুয়াল টু পিসি। তাহলে কিউ বাই পিও মাইনাস সিও, দ্যাট মিনস আর মাইনাস এল কস থিটা। সো ইফ ইউ ট্রাই টু রাইট দ্য ইকুয়েশন অফ V2, V2 is the potential at P due to minus Q, এই চার্জটার জন্য। কিন্তু এবার তাহলে কত লিখবো? এটা একই রকমভাবে V2 is equal to 1/4πε0 Q by, এবার কি লিখবো? AP, because from the diagram we see that the distance between the point, the charge minus Q and point P is AP. Now instead of AP, by similar concept we can write AP is equal to PD, because the distance is very small, so perpendicular and hypotenuse becomes of the same length, becomes the same length. So PD is equal to AP. So instead of AP we are replacing PD. Now from the diagram, what is PD? We can write PO plus OD. So replacing that as PO plus OD. Again, what is PO? PO was R. So again we obtain PO. So we get R, and OD is plus L cos theta. Similar is the case as in the previous case. This angle is theta. This angle is also theta, the vertically opposite angle. So if this is L, if AO is of length L, therefore OD is also of length L cos theta, similar to CO. So we have got the expression for both V1 and V2. V is equal to V1 plus V2. That means the potential at point P always gets added up. So two expressions we have already obtained. 1/4πε0 Q by R minus L cos theta, plus, now we have to take a minus sign here because the charge here was negative. The charge here was negative charge.
So I've written this one v1 and plus of minus q by 4 pi epsilon naught into r plus L cos theta. So we take q by 4 pi epsilon naught common from here, 1 by r minus L cos theta minus of r plus L cos theta. So r minus L cos theta into r plus L cos theta gives r plus L cos theta minus of r minus L cos theta in the bracket. So one more step, you have to write q by 4 pi epsilon naught, the denominator becomes r square minus L square cos square theta, and in the numerator the r gets cancelled out, 2L cos theta. Now see, again 2QL I have obtained here. So instead of 2QL we write p cos theta by 4 pi epsilon naught r square minus L square cos square theta. Again the condition will come. Condition, what was the condition? That is r very greater than L. As r is very greater than L, then you have to neglect the full L square cos square theta term. So it comes out to be p cos theta by 4 pi epsilon naught into r square. We have neglected the term L square cos square theta. So p cos theta into by 4 pi epsilon naught into r square. Now we have to handle some special cases according to this equation. So let us take the first case. Number 1, right here, special cases. One special case we have already discussed. The second special case is P lies on the axis of dipole. That means axial point. In bracket I am writing the axial point. So we can derive the expression for axial point also from this formula. So here theta must be equal to 0 degree. If it is an axial point, so theta is equal to 0. So cos theta is equal to 1. So it becomes, the expression becomes 4 pi epsilon naught. It was p cos theta, but cos theta becomes 1, so it remains p by r square. Now the second case, P lies on the perpendicular bisector of dipole. It was the second case. So lying on the bisector of the dipole, that means theta is equal to 90. That means cos 90 is equal to 0. So V is equal to 1 by 4 pi epsilon naught P cos theta. That means P cos 90 by r square. So cos 90 becomes 0, hence total expression result will be 0. So V comes out to be 0 in the case of perpendicular bisector. Number 3, trying to write a vector form equation of the relation V is equal to 1 by 4 pi epsilon naught P by r square. Now P cos theta by r square. So if we try to write a vector form equation of this one, we have to apply a simple thing, multiply numerator and denominator by r. So it was r square becomes r cube, taking r here. We all know the dot product P dot r by r cube. Now P dot r means PR cos theta, and the denominator becomes r cube. So this is one vectorial form. Another vectorial form we can write by writing the unit vector part. R unit vector is equal to main vector by its modulus. So r vector is equal to r cap, cross multiplying it. Then we obtain from this one V is equal to 1 by 4 pi epsilon naught vector P dot vector r. Now this r replaced as r cap by r cube. So 1 by 4 pi epsilon naught vector P in dot r unit vector by r square. One r gets cancelled out. So this is one form, and
this is one form, vectorial form. Don't forget to put the vector marks on the top of the physical quantities. 1 r gets cancelled here, vector p dot unit vector r. So these are the two vectorial forms of the equation. Now another very important part, work done in deflecting a dipole in a uniform electric field and potential energy of the dipole. So we're trying to find out the work done in deflecting a dipole. বোঝার আগে একটুখানি পেছন দিকে রিকালেক্ট করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যেটা আমরা আগের চ্যাপ্টারে করেছিলাম, সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড। ডাইপোলটাকে এরকম প্লেস করেছিলাম, এখানে একটা টর্ক কাজ করছিল ডাইপোলের উপরে বিকজ অফ দিস ইলেকট্রিক ফিল্ড, কিউই ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ দ্য ফোর্স। সেটা কী করছিল, আস্তে আস্তে বডিটাকে এরকম ঘুরিয়ে অ্যালাইনমেন্ট অ্যালং দ্য ইলেকট্রিক ফিল্ড, তো এরকমভাবে লাস্ট অ্যালাইন করে দিয়েছিল। সেখান থেকে আমরা কি পেয়েছিলাম, দ্য ভ্যালু অফ টাও পিই সাইন থিটা, ভ্যালু অফ টর্ক ওয়াজ পিই সাইন থিটা। এবার যদি এই কেসটাতে আসি, তাহলে জাস্ট মাথায় রাখতে হবে যে আমার ইনিশিয়াল পজিশন, দ্য স্টার্টিং পয়েন্ট ইজ লাইক দিস, দ্য স্টার্টিং পজিশন ইজ দ্য এন্ড পজিশন অফ দিস কেস। তার মানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে আমি ডাইপোলটাকে সেইভাবেই রেখে স্টার্ট করছি। এবার কী করতে হবে, ডাইপোলটাকে যদি ডিফ্লেক্ট করতে হয়, ডাইপোলটাকে যদি আমাকে ডিফ্লেক্ট করাতে হয়, তাহলে আমাকে একটা এক্সটার্নাল এজেন্ট চাই। আমার এক্সটার্নাল এজেন্ট কী করবে, এটাকে আস্তে আস্তে ঘোরানোর চেষ্টা করবে। কিন্তু ঘোরানোর সময় একটা জিনিস কমনই আসবে, সেটা হচ্ছে ঘোরানোর জন্য কী লাগবে, টর্ক লাগবে। সেই টর্কের ভ্যালুটা নিশ্চয়ই এই টর্কের ভ্যালুটাই আসবে। ইলেকট্রিক ফিল্ড যে টর্ক দিয়ে ওকে অ্যালাইনমেন্ট করে দিয়েছিল, সেই পরিমাণ টর্ক দিয়ে আমাকে কী করতে হবে, ওকে সরাতে হবে। মিনিমাম মোস্ট ভ্যালু বলতে পারি ওটা, যে টর্কটা দিয়ে আমি ওটাকে আবার তার অ্যালাইনমেন্ট থেকে বা তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমি তাকে শিফট করানোর চেষ্টা করছি। তাহলে প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে আমি শিফট করার চেষ্টা করলাম বাই অ্যান অ্যাঙ্গেল ডি থিটা। ডি থিটা অ্যাঙ্গেলে যদি আমি শিফট করার চেষ্টা করি, তাহলে ওয়ার্ক ডান ইন শিফটিং, ওয়ার্ক ডান ইন শিফটিং the dipole by angle theta, sorry d theta. Now d theta কে শিফট করার জন্য আমি ওয়ার্কটা কত ধরলাম, dw ধরলাম। তাহলে টাও d theta হয়, এক্সটার্নাল যদি বলে টাও এক্সটার্নাল, তার মানে এক্সটার্নাল কোনো একটা এজেন্ট ওটাকে ঘোরানোর চেষ্টা করছে, সেই জন্য টাও এক্সটার্নাল লিখেছি এখানে, ইন্টু d theta। d theta অ্যাঙ্গেল শিফট করা হয়েছে। তাহলে এইটা ফর্মুলাটা যদি খেয়াল না পড়ে একটু মনে করিয়ে দিচ্ছি, ওয়ার্ক যেটা লিনিয়ার সিস্টেমে ছিল সেটা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ছিল। এখানে কি ফোর্সের বদলে রোটেশনাল সিস্টেমে কি হয়ে যায়, টর্ক হয়ে যায়, আর এসটা হয়ে যায় আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু টাও থিটা, এটা পেয়ে গেলাম। এবারে কি করব, এটাকে দুদিকে ইন্টিগ্রেট করতে হবে। ডিডাব্লিউ ইন্টিগ্রেশন অফ টাও এক্সটার্নাল ডি থিটা। এবার টাও এক্সটার্নাল ডি থিটা আমি কী করলাম, আমি যখন এখান থেকে শুরু করেছি, একদম অ্যালাইনমেন্ট পজিশন থেকে শুরু করেছি, আর ইকুইলিব্রিয়াম পজিশন থেকে শুরু করেছি, তখন অ্যাঙ্গেলটা কত ছিল, 0। তাহলে আমি এখানে নিচে জিরো লিখলাম, স্টার্টিং পজিশন কত ছিল, 0। এবার কোনো একটা অন্য অ্যাঙ্গেলে আমি শিফট করেছি, সাপোজ ইট বি থিটা। এবার থিটার ভ্যালু 15 হতে পারে, 30 হতে পারে, 60 হতে পারে, যে অ্যাঙ্গেল কোশ্চেন পেপারে থাকবে সেই অ্যাঙ্গেলটা এখানে রিপ্লেস করতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে ইনিশিয়াল পজিশন শুড বি 0। ইনিশিয়াল পজিশনটাকে আমি 0 পজিশন ধরছি বা অ্যাঙ্গেলটাকে 0 ধরছি। এবার জাস্ট ম্যাথামেটিক্যাল পার্ট, 0 টু থিটা পি সাইন থিটাকে ইন্টিগ্রেট করতে হবে। আগেই বলেছি টাও এক্সটার্নাল কী হবে, পি সাইন থিটাই হবে। তাহলে পি কমন নিলে সাইন থিটা ডি থিটা 0 টু থিটা। এবার সেটাকে সাইন থিটা কী হয়, মাইনাস কস থিটা হয় 0 টু থিটা। তাহলে পিই মাইনাস কস থিটা, থিটাই রিপ্লেস হয়ে যাবে, মাইনাস অফ মাইনাস কস 0 ডিগ্রি। তাহলে পিই মাইনাস কস থিটা মাইনাস মাইনাস প্লাস কস 0 মানে 1, এত একটু সাজিয়ে গুছিয়ে লিখলে 1 মাইনাস কস থিটা। So W is equal to P into 1 minus cos theta. This is the expression for the potential energy of a electric dipole. এখানে ছোট ছোট দুই একটা কেস আরও আমাকে ডিসকাস করতে হবে। সেটা হচ্ছে ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন
the dipole is shifted by 90, তার মানে প্রথমে কত ছিল এরকম ছিল, এখন কীরকম হবে এরকম হবে, তাহলে শিফটটা কত চেয়েছে 90 ডিগ্রি একটা শিফট চাই আমার। তাহলে কী করবো, জাস্ট চোখ বন্ধ করে এখানে থিটার জায়গায় 90 বসিয়ে দেবো। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী হবে পিই ইন্টু 1 মাইনাস কস অফ 90 ডিগ্রি, তাহলে সেটা হয়ে গেল পিই বিকজ কস 90 ইজ 0, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটাকে আমি 1 বলে দিই। 2 হচ্ছে এটাকে বলা হয় ম্যাক্সিমাম ওয়ার্ক ডান, এটাকে বলতে পারি ম্যাক্সিমাম ওয়ার্ক ডান। এবার এখানে শিফটটা করছি কোথায়, শিফট অফ 180 ডিগ্রি, তার মানে ডাইপোলটা ছিল এরকম ইনিশিয়াল পজিশনে, আমি ওটাকে ঘুরিয়ে কোথায় নিয়ে গেছি, এরকম নিয়ে গেছি, একদম এখান থেকে ঘুরিয়ে একদম এরকম। তাহলে সেখানে কী হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিই ইন্টু 1 মাইনাস কস অফ 180, we all know the value of cos 180 is -1, so minus minus plus, so it becomes 2 PE. তাহলে 2 PE is the maximum amount of work done. এবার অন্য কোনো একটা পয়েন্ট থেকে যদি স্টার্ট করা হয় তাহলে কি হবে, এবারে থার্ড কেসে যেটা করছি সেটা হচ্ছে ফ্রম θ1 টু θ2, মানে আমি যেরকম প্রথমে স্টার্ট করছিলাম 0 থেকে তারপরে অ্যাঙ্গেলটা শিফট করাচ্ছিলাম, এবার না, এবার কি বলা হচ্ছে অন্য কোনো একটা অ্যাঙ্গেলে অলরেডি রয়েছে, ধরি সাপোজ 30-তে রয়েছে, এবার কততে শিফট করব 60-তে শিফট করব, তাহলে ওই ইকুয়েশনটাই হবে, শুধু জেনারেল ইকুয়েশনটা দাঁড়াবে, সেটা হচ্ছে cos θ1 মাইনাস cos θ2, cos θ1 মাইনাস cos θ2। সাপোজ θ1টাকে বললাম 30 ডিগ্রিতে ছিল, পৌঁছচ্ছে কি কত 60 ডিগ্রিতে পৌঁছচ্ছে, তাহলে পিই cos θ1 বলতে cos অফ 30 মাইনাস cos অফ 60, যা আসবে এখান থেকে ইকুয়েশনস করে ভ্যালুটা যা আসবে। তাহলে স্টার্টিং পজিশন একটা ছিল, এন্ড পজিশন আরেকটা, θ1 30 60, যদি ইন্টিগ্রেশন ফর্মে লেখা অভ্যাস করতে হয় তাহলে কী করতে হবে, কী ছিল পিই সাইন থিটা ডি থিটা ছিল, 0 টু থিটা করেছিলাম, তাহলে এখানে লিখবো θ1 থেকে θ2 করবো, এবার করলেই কোন এক্সপ্রেশনটা আসবে এই এক্সপ্রেশনটা এসে যাবে, এখান থেকে কোন এক্সপ্রেশনটা আসবে এক্সপ্রেশনটা বেরিয়ে আসবে। লাস্ট পার্ট এই ভিডিওর একদম লাস্ট এবং চ্যাপ্টারেরও লাস্ট, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জির একটা এক্সপ্রেশন ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে ভি থিটা মাইনাস ভি অফ π/2। যদি আমি এরকম করি, তার ডাইপোলটাকে ধরে নিলাম ফার্স্টে কোথায় আছে, অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু দ্য ইলেকট্রিক ফিল্ড। এবার ডাইপোলটাকে টু ব্রিং দ্য ডাইপোল ফ্রম দ্যাট পজিশন টু অ্যাঙ্গেল থিটাতে আনলাম, মানে প্রথমে ধরলাম কীরকমভাবে আছে, এইভাবে আছে, সেইখান থেকে আমি কত অ্যাঙ্গেলে করলাম, শিফট করছি কোনটুকু, এইটুকু এখানে ছিল এখন এখানে আছে, তাহলে শিফট হলো এইটুকু, তাহলে শিফটের পজিশনটা ইনিশিয়াল পজিশন থেকে কত ছিল থিটা, আর একদম এখানকার ইনিশিয়াল পজিশনটা কত আছে 90, তাহলে থিটা মাইনাস ভি অফ 90, তাহলে সেটা ইন্টিগ্রেশন ফর্মে কী লিখবো, স্টার্টিং করতে হচ্ছে π/2 2 থিটা, আবার পি সাইন থিটা ডি থিটা, এটাও সলভ করলে দেখা যাবে পিই মাইনাস কস থিটা, তাহলে থিটা π/2 2 থিটা, তাহলে পিই ইন্টু মাইনাস কস থিটা মাইনাস অফ মাইনাস কস π/2, সলভ করলাম এটা, মাইনাস কস থিটা, θ2 π/2 ছিল, আপার লিমিট লোয়ার লিমিট রিপ্লেস করে দিলাম থিটার জায়গায় আর π/2 জায়গায়, তাহলে পিই ইন্টু মাইনাস মাইনাসে প্লাস হলে এটা 9, এটা 0 হয়ে গেছে, তাহলে শুধু পড়ে থাকছে মাইনাস কস থিটা মাইনাস পিই কস থিটা, এটাকে আমরা ডট প্রোডাক্ট হিসাবে এক্সপ্রেস করতে পারি, ভেক্টর পি ডট ভেক্টর ই, ভি থিটা ইজ ইকুয়াল ভি ইজ ইকুয়াল টু, ভি থিটা লিখতেও পারতাম, অসুবিধা ছিল না, ভি থিটা লিখতেও পারতাম, ভি থিটা ইজ ইকুয়াল টু এইটা, তাহলে আমার ডট প্রোডাক্ট ইকুয়েশন কী দাঁড়ালো, ভি পি কস থিটা, তাহলে ডট প্রোডাক্ট হিসেবে পি ডট ই করে দিলে ফর্মুলাটা আসছে ভি থিটা ইজ ইকুয়াল টু ভেক্টর পি ডট ভেক্টর ই, সামনে একটা মাইনাস সাইন আছে, পটেনশিয়াল এনার্জি মানে স্টোরড এনার্জি, তার মানে সামনে কী থাকবে, এটা মাইনাস সাইন থাকবে এটা।